দেখো আমি এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সিলারি আর্টারি নিয়ে। এক্সিলারি আর্টারি কী টাইপের আর্টারি? এটা একটা আপার লিম্বের প্রিন্সিপাল আর্টারি, যেটা মনে মধ্যে কি সাপ্লাই আর্টারি। এটা এটা মানে সাপ্লাই আর্টারি বর্ধিত হয়ে আর্টারি গঠিত হয়, যেটা পরবর্তীতে ফার্স্ট স্ট্রিপ থেকে আসে, যেটা এক্সিলারিতে প্রবেশ করে পরবর্তীতে। এই ব্লাড ভেসেল কী হয়, যার কারণে এটা এই ব্লাড ভেসেলগুলো ল্যান্ডমার্ক প্রদর্শন করে, যার ফলে আমাদের মানে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কীভাবে আছে এটা বোঝা যায়, বিজনেটি ব্র্যাকিল প্লেক্সাসটা বোঝা যায়। এক্সিলারি আর্টারি কী হয়, 6টা ব্রাঞ্চ থাকে, যেটা পরবর্তীতে লোয়ার বর্ডার অফ ট্রান্সমিটারে শেষ হওয়ার আগে পরবর্তীতে এটা ব্রাকিল আর্টারিতে পরিণত হয়। এখন প্যাথোলজিক্যাল কন্ডিশন এক্সিলারি আর্টারি হতে পারে, যেমন অ্যানিউরিজম হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, এমবোলিজম হতে পারে, আর্টারিটিস হতে পারে, সিউডো অ্যানিউরিজম হতে পারে এবং থোরাসিক আউটলেট সিনড্রোম ডেভেলপমেন্ট করতে পারে। এই ব্লাড ভেসেল অবশ্যই টুমারের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট, কারণ টুমারের ডিসঅ্যাপশন যদি হয় তাহলে সবসময় হয়তো ব্লিডিং হতে পারে এবং আবার লিম্ব ইস্কিমিয়া ডেভেলপমেন্ট করতে পারে। এবার আর্টারি ব্রাঞ্চগুলো একটা ভাইটাল ল্যান্ডমার্ক কীভাবে সার্জিক্যাল প্রসিডিউরের সময়, যেমন বাইপাস গ্যাপটিং, শোল্ডার অপারেশন অথবা এক্সিলারি লিম্ব কেটে গেলে ওই সময় যখন যখন আর্টারিয়াল ড্যামেজ যখন একেবারে করার জন্য এই এক্সিলারি আর্টারি অ্যানাটমি সবসময় জানা উচিত, কারণ সার্জারির সময় কীভাবে সার্জারির সময় এক্সিলারি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এক্সিলারি আর্টারি এটাকে সম্পর্কে জানা উচিত, জানাই কাজ করা উচিত। এখনই হয়। এখন এক্সিলারি স্ট্রাকচার ফাংশনটা কি? এক্সিলারি শুরু হয় কোথা থেকে? সাবক্লাভিয়ান আর্টারি থেকে, যেটা কোথায়? ফার্স্ট স্ট্রিপে আউটার বর্ডার থেকে। পরবর্তীতে ব্রাকিল আর্টারিতে পরিণত হয় কোথায়? ট্রান্সমিটারের বাইরে। পরবর্তীতে এক্সিলারি কোথায়? এক্সিলারি শীথের মধ্যে আবদ্ধ থাকে এবং পরবর্তীতে যেটা প্রিভার্টিয়াল নেকে প্রিভার্টিয়াল ফসার কন্টিনিউশন। পরবর্তী অ্যানাটমিক্যাল 3টা পার্টে বিভক্ত হয় কোথায়? পেক্টোরাস মাইনর মাসেল দ্বারা। পরবর্তীতে কী হয়? ফার্স্ট পার্টটা কোথা থেকে? মানে পেক্সোমা এরা পেক্টোরাস মাইনর থেকে একটু দূরে থাকে এবং একটা ব্রাঞ্চ। আর সেকেন্ডটা কী কোথায় থাকে? পেট্রোলিয়ামের ভিতরে চলে যায় এবং এটা দুটো ব্রাঞ্চ থাকে, আর ফার্স্ট পার্টে একটা ব্রাঞ্চ থাকে। থার্ড পার্টটা কী হবে? এটা পেক্টোরাস মাইনরসের থেকে দূরে থাকে, পরবর্তী 3টে ব্রাঞ্চ বিভক্ত হয়। আর এক্সিলারি ভেইন এই আর্টারির সাথে মিডালি থাকে পুরোটাই। তারপর এই এক্সিলারি আর্টারি সবসময় আর্টারির দৈর্ঘ্য জানা গেছে 11.22 সেন্টিমিটার। প্রত্যেকটা সেকশনে ইকুয়ালি থাকে এটা। পরবর্তীতে এক্সিলারি আর্টারি আপার লিম্ব সারফেসটা অনেক কীভাবে বোঝা যায়? যদি মিড ক্লাভিকুলার পয়েন্টে একটা লাইন আঁকা যায়, ওই লাইন দিয়েই বোঝা যাবে যে যেটা কোরাকোরাকিয়ালের পিছনে অবস্থিত। এই লাইনটা দিয়ে বোঝা যাবে যে এটা এক্সিলারি আর্টারি। ফার্স্ট পার্ট অফ এক্সিলারি আর্টারি আসে কোথা থেকে? এটা পরবর্তীতে ল্যাটারাল বর্ডার ফার্স্ট স্ট্রিপ থেকে আসে, পরবর্তীতে শেষ হয় কোথায়? পেক্টোরিয়ামের প্রক্সিমালে শেষ হয়। এবং এটা কোথায়? সেটা সেন্ট্রাস মাসেলের উপর থাকে এবং একটা ব্রাঞ্চ যেটা সুবিথোরাসিক আর্টারিতে চলে যায়। আর্টারি যেটা পরবর্তীতে পেট্রোলিস মেজর এবং মাইনর মাসেলটাকে ব্লাড সাপ্লাই দেয়। সেকেন্ড পার্ট এক্সিলারি কোথা থাকে? পেট্রোলিস মাইনরের ভিতরে থাকে। ফার্স্ট ব্রাঞ্চটা কী হয়? যেটা পরবর্তীতে এরা থোরাকো অ্যাক্রোমিয়াল ট্রাঙ্ক, যেটা পরবর্তীতে এরা ক্লাভিকুলার ফসায় পরিণত হয়। পরবর্তীতে আরও 4টে ব্রাঞ্চ সৃষ্টি হয়, যেমন অ্যাক্রোমিয়াল, পেক্টোরাল, ক্লাভিকুলার এবং ডেল্টয়েড আর্টারিতে বিভক্ত হয়। সেকেন্ড ব্রাঞ্চের সেকেন্ড পার্ট যে এক্সিলারি আর্টারি, এটা হলো ল্যাটারাল থোরাসিক আর্টারি, যেটা মেইনলি লোয়ার বর্ডার পেট্রোলিস মাইনর এবং কে সাপ্লাই দেয় এবং পরবর্তীতে পেট্রোলিস সেরাসারি সেন্ট্রাস এবং মেমোরি গ্ল্যান্ডগুলোকে ব্লাড সাপ্লাই দেয়। থার্ড পার্ট অফ এক্সিলারি আর্টারি কোথা থেকে? লোয়ার বর্ডার পেট্রোলিস মাইনরের থেকে একটু দূরে থাকে এবং স্ক্যাপুলারিস এবং ট্রান্সমিটারের সামনে থাকে। এই সেগমেন্টের পরবর্তী থেকে 3টে ব্রাঞ্চে বিভক্ত হয়, যেটা বাইফ্যাকশনের পরবর্তী 2 ভাগে ভাগ হয়। পরবর্তীতে 3টে ভাগে বিভক্ত হয়ে যায় এখানে কীভাবে এই থার্ড 3টে ব্রাঞ্চে কীভাবে থাকে? একটার নাম কি? একটার নাম হলো প্রথম হলো সাবস্ক্যাপুলার ট্রাঙ্ক, অ্যান্টেরোপোস্টেরিয়র হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি। এই সাবস্ক্যাপুলার ট্রাঙ্কটার পরবর্তীতে কী হয়? এক্সিলারি অনেক সবচেয়ে বড় ব্রাঞ্চ, পরবর্তীতে এটা এক্সাল পোস্টেরিয়রে চলে যায়। এই ব্লাড ভেসেল পরবর্তীতে কী হয়? এই ব্লাড ভেসেল মধ্যে স্ক্যাপুলার সার্কামফ্লেক্স এবং থোরাকো ডর্সাল আর্টারি থেকে পরবর্তীতে এই ব্লাড ভেসেলগুলো রাইজ করে। স্ক্যাপুলার সার্কামফ্লেক্স, এটা পরবর্তীতে কী হয়? ট্রায়াঙ্গুলার স্পেসের মধ্যে দিয়ে যায়, পরবর্তীতে স্ক্যাপুলার ওজনকে ব্লাড দেয়। এই ব্লাড ভেসেলগুলো সবসময় অ্যানাস্টোমোসিস করে কী সাথে? সুপ্রাস্ক্যাপুলার আর্টারির সাথে। পরবর্তীতে কানেকশন করে এবং প্রোভাইড করে কোলাটারাল রুট কিসের মাঝখানে? ফার্স্ট এবং থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারির মধ্যে। এই থোরাকো ডর্সাল আর্টারি সাপ্লাই করা হয় সিস্টেম অফ মাসেলে। এখন আর বাকি দুটো রিমেজ আছে, এগুলো পরবর্তীতে কী হয়? অ্যান্টেরোপোস্টেরিয়র হিউমেরাল সার্কামফ্লেক্স আর্টারি যে দুটা, এটা কী করা হয়? হিউমেরাল হেডে সাপ্লাই দেয় এবং শোল্ডারে সাপ্লাই দেয়। আর্টারিগুলো পরবর্তীতে একটার সাথে অ্যানাস্টোমোসিস করে থাকে। আর হিউমেরাল সাপ্লাই স্মলার এবং পরবর্তীতে হিউমেরাল সামনে সাপ্লাই দেয়। আর পোস্টেরিয়র হিউমেরাল সাপ্লাই অনেক বড় এবং পরবর্তী সাপ্লাই দেয় কোথায়? কর্লিটাল স্পেসে এবং পরবর্তীতে হিউমেরাসের পিছনে। পরবর্তীতে এই
এবং এটা ঘিরে থাকে এক্সিলারি নার্ভ দ্বারা, পরবর্তীতে ডেল্টয়েড মাসেলে সাপ্লাই দেয় পরবর্তীতে। আবার এক্সিলারি আর্টারি পরবর্তীতে শেষ হয় ট্রান্সমিশন মাসেলের লোয়ার বর্ডার শেষ হয়। এই সময় এক্সিলারি আর্টারি পরবর্তী ব্রাকিয়াল আর্টারি পরিণত হয়, পরবর্তীতে ডিস্টাল আপার লিম্বে সাপ্লাই দেয়। পরবর্তীতে এখন এটা ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, এই ডেভেলপমেন্টটা কীভাবে শুরু হয়েছে? প্রথম হলো এটা অনেকটা কমপ্লেক্স। যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এরা 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 বাচ্চার গর্ভে থাকা অবস্থায় 29 দিন এবং 31 দিনের মধ্যে ডেভেলপমেন্ট করে। পরবর্তীতে একটা ক্যাপিলারি প্লেক্সাস হয় ডর্সাল আউটা থেকে। তারপর সেখান থেকে যখন 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 স্টেজ 13 নম্বরে থাকে বাচ্চা, তখন ওই সময় এই প্লেক্সাসটা পরবর্তীতে এক্সপ্লেন করে ডেভেলপিং লিম্বের সাথে এক্সপ্লেন করে। পরবর্তীতে কী হয়, এনলার্জ হয়ে গ্রেটার এবং লেজার কম্পাউন্ডের সাথে ভাস্কুলার ফর্মেশন করে। এবং এই সাবক্লাভিয়ান এবং এক্সিলারি আর্টারিটা গ্রাজুয়ালি কী করে হয়, ক্যাপিলারি প্লেক্সাস থেকে আসে, ক্যাপিলারি প্লেক্সাস থেকে আসে, যেটা কোথায়, যেটাকে বলা হয় এরা কার্নেজেনিক স্টেজ নার্ভ। এই ব্র্যাকেট প্লেক্সাসটা পরবর্তীতে কী হয়, রিলেটেড করে থাকে ভাস্কুলার স্টেজের সাথে এক্সিলারি সংযুক্ত থাকে। এর পরবর্তীতে এই মাসকাল থেকে ক্লাভিকাল আর্টারি অনেক ডিপে চলে যায়, যেমন মিডিয়াল, ল্যাটেরাল এবং পোস্টেরিয়র কর্ডে চলে যায়, যেটা এক্সিলারির পাশাপাশি থাকে, 1 নম্বর। দ্বিতীয় ল্যাটেরাল পোস্টেরিয়র কর্ড অফ দ্য সুপ্রোল্যাটেরাল এবং ফার্স্ট সুপ্রোল্যাটেরাল থাকে কোথায়, ফার্স্ট পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারিতে। পরবর্তীতে মিডিয়াল কর্ডটা পরবর্তীতে অ্যান্টেরিয়র সেগমেন্টে পিছনে চলে যায়। এরপর একটা মিডিয়াল কর্ড থেকে একটা লুপ বের হয় এবং ল্যাটারাল কর্ড থেকে। পরবর্তীতে যেগুলোকে মিডিয়াল এবং ল্যাটারাল পেট্রোল নার্ভে হিসেবে জয়েন করে, পরবর্তীতে এটা সামনে থাকে। আর সেকেন্ড পার্ট আর্টারিটা পরবর্তীতে কী হয়, মিডিয়াল, ল্যাটারাল এবং পোস্টেরিয়র কর্ডে চলে যায়। পরবর্তীতে কী হয়, তাদের নাম দ্বারা ইন্ডিকেশন করা হয়। জেনারেলি আমরা কী হয় যে প্রতিটা কর্ডের সাবসিকুয়েন্ট ব্রাঞ্চ, যেটা পরবর্তীতে কী হয় থার্ড পার্ট এক্সিলারিতে এসে শেষ হয় এবং রিলেশন শেষ করে। এখন সাইকোজেনিক এরা ভেরিয়েন্ট। এখন আপার লিম্ব আর্টারি যেটা পরবর্তীতে এই যে এটা কত 25% পিপলের ক্ষেত্রে থাকে, স্পেসিফিকলি যাদের এক্সিলারি আর্টারি 5 থেকে 10% পিপলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সিলারি আর্টারি দুটো ভাগে ভাগ হয়ে এক্সিলারি এসে দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং পরবর্তীতে এই ব্রাঞ্চটা পরবর্তীতে রেডিয়াম আলনার আর্টারিতে পরিণত হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এক্সিলারি আর্টারি ব্রাঞ্চের হিসেবে সবসময় ভালোভাবে জানা গেছে অনেক গবেষণার পর। এই প্যাটার্নটা পরবর্তীতে যে এটা আসে কোথা থেকে, ল্যাটারাল থোরাসিক এবং সাবস্কেপুলার আর্টারি থেকে আসে এবং অ্যান্টেরিয়র প্রসেস হিউম্যান আর্টারি থেকেও আসে। পরবর্তীতে থোরাকো অ্যাক্রোমিয়াল এবং ল্যাটারাল থোরাসিক আর্টারি সৃষ্টি করে এগুলো। এখন সার্জিক্যাল সমস্যা, এক্সিলারি আর্টারিটা পরবর্তীতে সার্জিক্যালি এটা কোথায় থাকে, এটা ইনফ্রাক্লাভিকুলার থাকে এবং ডেল্টোপেক্টোরাল ইনসিশন হরে আবার আর্মে, যেটা কাটলে এটা পাওয়া যাবে। পেট্রাস মেজর এবং মাইনর মাসেল সবসময় নিউরোভাস্কুলার বান্ডেলকে এক্সপোজ হেল্প করে। এর ফলে কী হয়, যেটা এক্সিলারেটেড পার্ট, পরবর্তীতে কী হয় ব্রাকিয়াল মাসেল কটা যদি কেয়ারফুলি প্রোটেকশন করা হয়, যেটা আর্টারির সাথে সংযুক্ত এবং এটা গুরুত্বপূর্ণ। এবং প্যাথোলজির উপর ডিপেন্ড করা, এবং অ্যানোরিজম, ব্লান্ট ট্রুমা অথবা গানশটের ট্রুমা হয়, তাহলে এদেরতে ইঞ্জুরি হয়। এর ফলে কী হয়, অটোলোগাস ভেনাস গ্রাফটিং মধ্যে এমনি ঠিক হয়ে যায় এবং সেটি গ্রাফটিং করা ঠিক করে দিতে হয়, এবং যেটাকে আমরা বলি টেট্রা ফ্লুইথিলিন বলি, পলিথিটা ফ্লুইথিলিন দ্বারা ঠিক করা হয়। 1 নম্বর, এক্সিলারেটর যদি ক্লাম্পিং করা হয় তাহলে কী হয়, ক্লাম্পিং করা হয়, এতে আর্মের কোনো ক্ষতি হয় না। সার্জিক্যাল পজিটিভ হতে পারে, যেটা পরবর্তীতে এরা ব্রাকিয়াল প্লেক্সাস থেকে প্রক্সিমিটির কারণে এটাকে ঠিক করতে একটু সময় বাদ ঠিক হয়ে যায়। এবং কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে ডাইরেক্ট এক্সিলারেটর কীভাবে করা হয়, অ্যান্টেরিয়র ক্যানুলেশন আর্টারি ক্যানুলেশন সাইড হিসেবে ঠিক করা হয় এবং এটা তখনই হয় যখন অ্যাওরটিক অ্যানোরিজম এবং ডিসেকশন হয়। এখন প্রশ্ন হলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কী, যদি এক্সিলারি আর্টারিতে ইনজুরি হয় তাহলে এটা অনেক সম্ভাবনা হলে অনেক লস হয়, ড্যামেজ হতে পারে এবং পেটিটিং হতে পারে অথবা ব্লান্ট হতে পারে শোল্ডারে, এবং এর সাথে কী হতে পারে অ্যান্টেরিয়র শোল্ডার ডিসলোকেশনের কারণে হতে পারে, অ্যান্টেরিয়র শোল্ডার ডিসলোকেশনের কারণে হতে পারে, বা হিউম্যান নেক ফ্র্যাকচারের কারণে এক্সিলারি আর্টারির ইনজুরির চান্স থাকে। এবং এই ইনজুরিগুলো পরবর্তীতে কী হয়, এক্সিলারি আর্টারি রাপচার করে দেয় এবং পরবর্তীতে থ্রম্বোসিস ডেভেলপমেন্ট করে। পেশেন্টের মুখে পেইন থাকে, বিবর্ণ হয়ে যায়, কোল্ডনেস থাকে এবং ক্যাপিলারি রিফিলিং ঠিকমতো হয় না, নামনেস অথবা টিংলিং থাকে এবং ইনজুরি লিভে রেডিয়াল পাস পাওয়া যায় না। তারপর এই কী হয়, শোল্ডারের ব্লাড সাপ্লাইটা অনেক কমে যায় এই কোলাটারাল ভেসেল থেকে। এর ফলে কী হয়, অনেকগুলো এই সময় এইসব সিমটমগুলো ডেভেলপমেন্ট করে। এরপর এক্সিলারি ইনজুরি যদি হয় তাহলে ভেরিয়েবল এবং হাই লেভেল অফ সমস্যা দেখা দেয়। এখন এক্সিলারি অ্যানোরিজম, আর্টারিতে অ্যাবনর্মালিটি কখন দেখা দেবে, তাহলে কী হবে, যদি ব্লান্ট টুমার থাকে, যদি অ্যাথেরোস্ক্লেরোসিস পেশেন্টের ক্ষেত্রে হইতে পারে, লং পিরিয়ডে হলে এটা হওয়ার সম্ভাবনা আছে। অ্যানোরিজম হলে কী হয়, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন ডেভেলপমেন্ট করে তখন, কারণ এবং এক্সিলারি আর্টারিতে এবং ব্রাকিয়াল প্লেক্সাসে। এরপর যখন
যদি কেউ সবসময় যদি ক্রাচ ইউজ করা হয় তাহলে এক্ষেত্রে এটা চান্স থাকে। ব্যাটার সবসময় কী হবে, আপার লিম্বে কিছু নিউলিত ডিফিট থাকতে পারে, স্কিমে ফিঙ্গার থাকতে পারে এবং রেডিয়ালে অক্লুড হয়ে যেতে পারে, আটকে যেতে পারে এবং আলাদা আর্টারিগুলো আটকে যেতে পারে, যেমন এম্বোলিজম অ্যানিউরিজমের কারণে এখানে ব্লাড ফ্লো কমে যায়। এই ইমেজিং দিয়া এই এক্সিলারি অ্যানিউরিজমটা বোঝা যায় এবং পরবর্তীতে কম্পিউটার টোপোগ্রাফি এনজিওগ্রাফির মাধ্যমে বোঝা যায়, যেটা ইফেক্টিভ এবং গোল্ড স্ট্যান্ডার্ড। ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফির মাধ্যমে আমরা অল্টারনেটিভভাবে এবং বুঝতে পারি যখন যদিও ইন্টারভেনাস যদি কিছু দেওয়া হয় তাহলে এটা সবসময় কন্ট্রা ইন্ডিকেটেড, দেওয়া যাবে না। 1 নম্বরে আল্ট্রাসোনোগ্রাফি সবসময় হাইলি ইফেক্টিভ মডালিটি, যেটা মিলে ডিটেক্টিং ডায়াগনোসিস করে কোথায় অ্যান্টিঅ্যানুরিজম। কমন সার্জিক্যাল প্রসিডিউরে অ্যাক্সিলারি অ্যানুরিজম ইজ অ্যানুরিজম, মানে অ্যানুরিজমটা কেটে ফেললে এটা ঠিক হয়ে যায়। এবং পরবর্তীতে গ্রাফটিংয়ে যেটা পরবর্তীতে কীভাবে হয়, এটা স্যাপনাস ভেন থেকে কিছু ভেন না ওখানে গ্রাফটিং করে লাগাই দেওয়া হয়। এর সাথে কী হয়, এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট রিপেয়ার করতে সমর্থ হয়। এখন আর্টারির পজিশন কম্প্রেশন। এখন আর্টারির পজিশন কম্প্রেশন হলে কী হয়, এক্সাইটাল থার্মোসিস এবং অ্যানোরিজম হয়, বাট রেয়ারের ক্ষেত্রে এটা হেলদি অ্যাথলেট যাদের হয় তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ তারা মানে দ্রুত পারফরমেন্স করে। এর ফলে কী হয়, এই বাস্কেটবল অথবা ভলিবল হিট করলে অথবা পিঞ্চিং করলে, বাস্কেটবল পিঞ্চিং করার সময় এই আর্টারি পজিশন কম্প্রেশন বা ছিঁড়ে যেতে পারে। এবং থ্রোয়িং মোশন অ্যান্টিরিয়র, যদি থ্রোয়িং মোশনে থাকে তাহলে অ্যান্টিরিয়র হিউমাসটা ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। তখন কী হয়, সেকেন্ড পোর্শনের অফ দ্য এক্সিলারিতে চাপ প্রয়োগ করে। এর ফলে কী হয়, এই কম্প্রেশনের ফলে কী হয়, এরা বাস্কেটবল সার্ভিসিস ডেভেলপমেন্ট করে এবং কী হয় থ্রম্বোসিস এবং অ্যানিউরিজম ডেভেলপমেন্ট করে। মেডিকেলি যখন কেউ অ্যাথলেটের সাথে কাজ করে তাহলে তাদের এই সিমটম সম্পর্কে অবশ্যই তাদেরকে করতে হবে, মানে ভালোভাবে তৈরি থাকতে হবে। সিমটমগুলো কী হতে পারে, স্কিন পেইন হতে পারে, কোল্ড ঠান্ডা সহ্য করে বেশি, নামনাস হতে পারে এবং আর্ম শক্ত হয়ে যেতে পারে। এই পেটে দেবো কম্পিটিশনের পর সিমটম যখন সিমটম ডিসপ্লেস অনেক পরে অ্যাপেয়ার করে এবং এই জন্যই আগে থেকে টেম্পারেচার এবং সেন্সেশন দেখেই বোঝা যাবে যে সিমটম ডেভেলপমেন্ট করছে কিনা। এরপর ব্লাড ফ্লো কমে যেতে পারে। এর ফলে কোমর টোপোগ্রাফিক এনজিওগ্রাফি এবং ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি কেন করা হয়, যাতে করে এই এথলেটসদের এই ডিএসএন জানার জন্য এবং কর্ডাল স্পেসিস কম্পিটিশন হয়েছে কিনা এটা দেখার জন্য। এই কর্ডাল স্পেসিসটা পরবর্তীতে কী থাকে, এখানে কী হিউমানাস থাকে, ট্রাস মেজর থাকে, লং হাইড্রোট্রাইসিস থাকে এবং ট্রাস মাইনর থাকে এবং পরবর্তীতে পোস্টেরিয়র সার্কালপাস হিউমেরাল আর্টারি অ্যাক্সিলারি নার্ভ থাকে, যেটা কম্পিটিশন সবচেয়ে বেশি। এটুকু ছিল এগুলো সঙ্গে আলোচনা। আসসালামু আলাইকুম।